ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে রফিক সাহেব একটু থমকে গেলেন। কাজের চাপ, সংসারের দায়িত্ব সবকিছু মিলিয়ে রফিক সাহেবের কাছে মনে হলো বুকের মাঝে যেন একটা পাথর চেপে আছে। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি কানে এলো। তিনি দ্রুত মসজিদে গিয়ে অজু করে সালাত আদায় করে নিলেন। নামাজ শেষে তার মনে হলো মনটা যেন একটু হালকা হয়ে গেছে, চাপটা যেন কোথায় চলে গেছে। এই পরিবর্তনের পিছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? চলুন তা নিয়ে আজকে কথা বলা যাক। নামাজ কেবলমাত্র একটি ধর্মীয় ইবাদত নয়, বরং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। জার্নাল অফ মেডিসিন অ্যান্ড লাইফে প্রকাশিত একটি গবেষণায় নামাজ কিভাবে স্ট্রেস রিলেটেড হরমোনসের কার্যকলাপে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করেছে। এই গবেষণাটি করা হয় সুস্থ প্রাপ্তবয়স্ক 47 জন পুরুষের উপর এবং 36 জন নারীর উপর যারা নিয়মিত নামাজ আদায় করে। গবেষণায় লালারসের নমুনা নামাজের আগে ও পরে সংগ্রহ করে স্ট্রেস হরমোনের মাত্রা বিশ্লেষণ করা হয়। সেখানে আশ্চর্যজনক এক ফলাফল পাওয়া যায়। যাদের কর্টিসল মাত্রা কম, বলে রাখছি কর্টিসল হচ্ছে একটা স্টেরয়েড হরমোন যা স্ট্রেস বা বিপাক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। সো এই কর্টিসল মাত্রা যাদের কম তাদের ক্ষেত্রে এটা বৃদ্ধি পেয়েছে, যাদের কর্টিসল মাত্রা উচ্চ ছিল তাদের ক্ষেত্রে এটা হ্রাস পেয়েছে, আর যাদের কর্টিসল মাত্রা স্বাভাবিক ছিল তাদের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। একই ধরনের পরিবর্তন আলফা অ্যামাইলেজ হরমোনের ক্ষেত্রেও দেখা গেছে, যা স্ট্রেস প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষণ বহন করে। এখানে আরো একটি টার্ম আছে যেটাকে আমরা বিডিএনএফ বলি, যেটা নিউরনের বিকাশ ও মানসিক স্থিতিশীলতার জন্য দায়ী। গবেষণায় দেখা গেছে নামাজ এই বিডিএনএফ এর মাত্রাটা কমিয়ে দিয়েছে, যা শরীরের স্ট্রেস প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদী মানসিক স্থিতিশীলতা আনতে পারে। অতএব এটি বোঝা যায় যে নামাজ শরীরের হরমোনগত ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। দ্য জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন নামের জার্নালে হাসেন টফেসের এক গবেষণা প্রকাশিত হয়। সেখানে তিনি 30 জন সুস্থ মুসলিম পুরুষকে নিয়ে গবেষণাটি পরিচালনা করেন, যার উদ্দেশ্য ছিল মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের উপর নামাজের প্রভাব আছে কিনা তা যাচাই করা। এই 30 জন পুরুষ যখন নামাজ পড়েন তখন তাদের ব্রেইনের ওয়েভস পরিমাপ করা হয় ইইজি মেশিনের মাধ্যমে। সালাতের সময় মস্তিষ্কের অক্সিপিটাল এবং পেরিয়েটাল অংশে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো পেরিসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি এবং সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যকারিতা হ্রাসের সাথে সম্পর্কিত। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যকারিতা কম ঠিক তখনই থাকে যখন একজন ব্যক্তি স্ট্রেসে থাকে না। অতএব এই গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে নিয়মিত সালাত আদায় প্রশান্তি বৃদ্ধি, উদ্বেগ কমানো এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করতে পারে। আর এই সব কিছুর কারণে নামাজকে কিন্তু মেডিটেশনের অন্য একটি ধরনও মনে করা হয়। 20 জন ব্যক্তিকে নিয়ে আরো একটি গবেষণা করা হয়, যেখানে একদল লোক সঠিকভাবে কোরআন তিলাওয়াত করে নামাজ আদায় করেন, অন্যদিকে আরেকদল লোক শুধুমাত্র শারীরিকভাবে নামাজের যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করে নামাজ আদায় করেন। অর্থাৎ তারা কোরআন তেলাওয়াত এবং অন্যান্য যে দোয়াসমূহ আছে সেগুলো আদায় করেননি। সেখানে দেখা যায় যে যারা বাস্তবিক অর্থে নামাজ পড়েছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত বা অন্য দোয়াগুলো আদায় করেছে, তাদের ক্ষেত্রে নামাজের সময় মস্তিষ্কের গামা পাওয়ার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ফ্রন্টাল এবং পেরিয়েটাল অঞ্চলে। কিন্তু যারা প্রতীকী অর্থে নামাজ পড়েছে, অর্থাৎ ওই স্টেপগুলো ফলো করেছে, তাদের ক্ষেত্রে এই গামা পাওয়ারের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। সুতরাং এই গবেষণাটিও প্রমাণ করে যে বাস্তব সালাত মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মনোযোগ বৃদ্ধি করে। চলুন এবার নামাজের বিভিন্ন ধাপ নিয়ে কথা বলা যায়। নিয়ত বাঁধার পর আমরা যখন এই ডান হাত দিয়ে বাম হাতের কবজিতে ধরি, তখন মস্তিষ্কের বাম পাশের মোটর কর্টেক্সের হাতে নিয়ন্ত্রণ করা অংশের রক্ত সঞ্চালন বেড়ে যায়। এছাড়া সূরা পড়ার সময় আমাদের স্পিচ মাসল অ্যাক্টিভেট হয়। এরপর রুকু দেওয়ার সময় যখন আমাদের মাথা ঝুঁকে যায় তখন মেরুদণ্ড সামনে চলে আসে, যা মূলত আমাদের পিঠের পেশিগুলোকে আরো সক্রিয় করে, বিশেষ করে প্যারাস্পাইনাল পেশিগুলোকে। সিজদার সময় হাঁটু, গোড়ালি, মেরুদণ্ড ও কাঁধের জয়েন্টগুলোর উপর চাপ পড়ে, যা এগুলোকে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস ও বাতজনিত ব্যথার ঝুঁকি কমায়। সিজদার ভঙ্গিতে মাথা নিচের দিকে থাকায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। সর্বোপরি নামাজে শরীরের বিভিন্ন জয়েন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পেশিগুলো আইসোমেট্রিক ও আইসোটোনিকভাবে সংকুচিত হয়। সহজভাবে বলতে গেলে যেখানে পেশির দৈর্ঘ্য পরিবর্তন হয় না কিন্তু শক্তি প্রয়োগ করা হয়, সেটাই আইসোমেট্রিক সংকোচন, যেমনটা রুকু ও সিজদায় কিছুক্ষণ স্থির থাকার সময় দেখা যায়। অন্যদিকে আইসোটোনিক পেশি সংকোচন এমন সংকোচন যেখানে পেশির দৈর্ঘ্য পরিবর্তিত হয় এবং নড়াচড়া ঘটে, যা দাঁড়ানো থেকে রুকুতে যাওয়া বা সিজদা থেকে ওঠার সময় দেখা যায়।
একটা গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজের ফলে শরীরের রেঞ্জ অফ মোশন বা নড়াচড়া করার সক্ষমতা বেশি থাকে। উদাহরণস্বরূপ মুসলিম আরবদের শরীরের রেঞ্জ অফ মোশন হচ্ছে 139.5 ডিগ্রি, যেখানে নামাজ না পড়া ব্যক্তিদের ক্ষেত্রে সেটার পরিমাণ হচ্ছে 102.5 ডিগ্রি। তাই বলাই যায় নামাজ শুধুমাত্র একটি প্রার্থনাই নয়, এটি একটি সাইকোলজিক্যাল থেরাপি, মেডিটেশন বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও একটি বেশি, এবং ফিটনেস রুটিন। এক কথায় সবকিছুর এক অসাধারণ কম্বিনেশন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করে দিতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।